নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, মন্তব্য মির্জা ফখরুলের, সুনির্দিষ্ট সময় উল্লেখের আহ্বান। সাবেক আইজিপি মামুন সহ ৩ পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের প্রাণহানি, চাঁদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন যেহেতু হয়ে গেছে তাই নির্বাচন বিলম্বের প্রয়োজন নেই। জনগণ এই ব্যাপারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য আশা করে। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচন দেওয়া যেতে পারে। তিনি আরও বলেন, বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 2025 সালের ডিসেম্বর অথবা 2026-এর প্রথমার্ধে নির্বাচন করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা, যা একেবারে অস্পষ্ট। সুনির্দিষ্ট সময়ের উল্লেখ নেই। আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন 2026 সালের জুনের কথা, যা পরস্পর বিরোধী এবং বিভ্রান্তির সৃষ্টি করবে। এখন ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে, সুতরাং ইলেকশন পরিচালনা করবার, কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার, তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই। সুতরাং অতি দ্রুত সেটা করা সম্ভব। কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যে আমরা সেটা বলেছি যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে, একই সঙ্গে জাতিকেও কিছুটা। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। তিনি বলেছেন যে আপনার 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। মালয়েশিয়ার রোহিঙ্গা মানবিক সংকট নিরসন এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার মিশরের রাজধানী কায়রোতে সেন্ট রেজিস হোটেলে এক সাক্ষাৎকারকালে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ডক্টর জাম্বরি আব্দুল কাদির বলেন, বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চায় মালয়েশিয়া। বৈঠকে তারা মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট নিরসন এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার 2026 সালের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। জুলাই-আগস্ট মাসে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের 5 সাবেক কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে করে তাদেরকে নিয়ে আসা হয়। এর আগে সকাল 10:45টার দিকে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সব মিলিয়ে আজ 6 জন সাবেক পুলিশ কর্মকর্তা এবং একজন সংস্থার মহাপরিচালক সহ মোট 7 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ সময় ট্রাইব্যুনাল সাবেক আইজিপি মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ 5 জন নিহত হয়েছে। সকালে উপজেলার টৈটং ইউনিয়নের হাজিরবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত 5 জন চট্টগ্রামমুখী সিএনজি অটোরিকশা যাত্রী ছিলেন। স্থানীয়রা জানায়, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজিবাজার এলাকায় গেলে বিপরীতমুখী ডাম্পার ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে 4 জনের মৃত্যু হয়। আহত শিশু চট্টগ্রাম থেকে হাসপাতালে নেওয়ার পথে
মৃত্যু হয় বলে স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন। পেকুয়া থানা পুলিশ পরিদর্শক মোহাম্মদ সিরাজুল মোস্তফা। ঘটনাস্থল থেকে ডাম্পারটি জব্দ করা হয় বলে জানান তিনি। এদিকে চাঁদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইয়ামুন খান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজন পথচারী এবং 2 আরোহী সহ আরও 3 জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে শুরু হয়েছে 4 দিনব্যাপী রূপায়ণ প্রপার্টি এক্সপো 2024, যা চলবে আগামী 21 ডিসেম্বর পর্যন্ত। এই এক্সপোর মাধ্যমে পাওয়া যাবে একই ছাদের নিচে রূপায়ণ হাউজিং এস্টেটের সকল তথ্য, যা ক্রেতাদের বাড়তি সুবিধা দেবে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রূপায়ণ বিজনেস পার্কের এই এক্সপোর উদ্বোধন করা হয়। মেহরাব সুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের বিভিন্ন প্রাইম লোকেশনে আধুনিক সুবিধা সম্বলিত আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ করছে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। এরই ধারাবাহিকতায় রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে শুরু হয়েছে 4 দিনব্যাপী রূপায়ণ প্রপার্টি এক্সপো 2024। এই মেলায় রূপায়ণ হাউজিং এস্টেটের সব তথ্য পাওয়া যাচ্ছে একই ছাদের নিচে। মেলা উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলিনুর রহমান। জানান, আধুনিক নির্মাণশৈলী আর অত্যাধুনিক সকল সুবিধা সম্বলিত রূপায়ণের প্রতিটি স্থাপনা এরই মধ্যে রুচিশীল গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। উদ্দেশ্য হচ্ছে যে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের আন্ডারে এখন এই মুহূর্তে যে প্রজেক্টগুলো আছে সবগুলোরই শোকেচিংটা আমরা এখানে করব এবং 2025-এ আমাদের বেশ কিছু আপকামিং প্রজেক্ট আসবে। আমরা তো একটা অ্যাপার্টমেন্ট বলতে কিন্তু শুধুমাত্র একটা অ্যাপার্টমেন্টই বুঝি 4 দেয়ালের মাঝখানে, কিন্তু রূপায়ণ সিটি সহ আমাদের এখন বর্তমানে যেগুলো ট্রু কন্ডোমিনিয়াম আছে, যেমন আমাদের রূপায়ণ লেক ক্যাসেল আছে এবং আরও কিছু আমরা প্রজেক্ট নিয়ে আসছি। এখন অ্যাকচুয়ালি মানুষের আমরা যেটা দেখেছি যে আসলে শুধুমাত্র অ্যাপার্টমেন্টটাই হলেই হয় না, তার লাইফস্টাইলের সাথে ম্যাচ করে যত ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে সবগুলো জিনিসই আসলে আধুনিক জীবনযাপনের জন্য যা আছে সবই দরকার এবং সেগুলো আমরা সবগুলো মাথায় রেখে আমরা কাজ করছি। চিফ বিজনেস অফিসার রেজাউল হক লিমন বলেন, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড গতানুগতিক আবাসনের বাইরে গিয়ে আধুনিকতার ছোঁয়ায় গড়ে তুলেছে প্রিমিয়াম গেটেড কমিউনিটি, যেখানে রয়েছে সবুজে ঘেরা পরিবেশ, পর্যাপ্ত খেলার জায়গা এবং আধুনিক সব সুবিধা। রূপায়ণ আপনারা জানেন যে আমরা শুধুমাত্র টিপিক্যাল বিল্ডিং তৈরি করি না, আমরা প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা করে ইনোভেশন নিয়ে আসি, লিভিং স্ট্যান্ডার্ড নিয়ে আমরা প্রচুর কাজ করি। আপনারা জানেন যে রূপায়ণ সবসময় এইসব ব্যাপারে একটা ফাস্ট মুভার। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড 26 বছরের পথ চলায় গতানুগতিক আবাসনের বাইরে গিয়ে প্রিমিয়াম গেটেড কমিউনিটি, টাউনশিপ এবং আইকনিক কমার্শিয়াল প্রকল্প নির্মাণ করে যাচ্ছে, যা গ্রাহকের স্বপ্ন পূরণে ভূমিকা রাখবে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। একজন শিক্ষক হলেও তিনি নিজেকে রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। বলছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার বারাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম এডিশনের কথা। স্বৈরশাসক শেখ হাসিনার দল আওয়ামী লীগের নাম ব্যবহার করে নিয়েছেন নানান সুবিধা। নৈশ প্রহরী, দপ্তরি নিয়োগে দুর্নীতি, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের মতো অসংখ্য অভিযোগ রয়েছে ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথা বলেছে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার। শিবালয় প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের তথ্য এবং চিত্র নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের শিবালয় উপজেলার বারাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম শিক্ষকতার চেয়ে রাজনীতিতেই ছিলেন বেশি মনোযোগী। আওয়ামী লীগের রাজনীতিকে ব্যবহার করে এই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ লুটপাট ছাড়াও শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ অভিভাবক। এডিশন মাস্টার, হেডমাস্টার, সে আমাকে নিয়োগপত্র, যোগদানপত্র দিয়ে সে আমার চাকরি দিছে। পরে সে যোগদানপত্র, নিয়োগপত্র সে আমার কাছ থেকে আরও 10,000 টাকা নিয়ে সে বেতন করার কথা বলে সে কাগজগুলো সে নিয়ে গেছে। এসব গাছগুলো বিক্রি করে সে ফার্নিচার বানাইছে বাড়িতে, আর মনে হয় 2-3টা বিক্রি করে দিছে। নিয়োগ দুর্নীতির সাথে জড়িত প্রধান শিক্ষকের এসব নানা অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে স্থায়ীভাবে বরখাস্তের দাবি করেছেন এলাকাবাসী। প্রতিটি কাজের সাথে রফিকুল ইসলাম এডিশন মাস্টার সম্পৃক্ত। এইসব দলবাজ, দলকানা, এইসব লোকজনকে অপসারণ করে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে অভিযুক্ত প্রধান শিক্ষক কথা বলতে রাজি হননি। স্কুলে
স্কুলে আছেন না? ও আপনার স্কুলে আসতেছে নাকি? আমি এখন পাবেন না, আমি বেরিয়ে যাবো ভাই, এখন আসেন না। এই যে আমার আসতে 1 মিনিট লাগবে না, আমি বাইরে। না না না, আপনি এখন আসেন না, এখন এটা আমি নিচে যে আমার মন মেজাজ ভালো না, একটা রিকোয়েস্ট ভাই, আসেন না। প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ পাওয়া গেছে। সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানালেন এই কর্মকর্তা। বারাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ পেয়েছি। এই অভিযোগটি ম্যানেজিং কমিটির সভা আহ্বান করে যথাযথ প্রক্রিয়ায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অবিলম্বে অভিযোগের তদন্ত করে প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম এডিশনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি অভিভাবকদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৫,১০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছর অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চলতি মৌসুমে সুনামগঞ্জে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পেলে খরচ মিটিয়ে লাভের আশা কৃষকদের। সুনামগঞ্জ থেকে এনামুল কবির মুন্নার পাঠানো তথ্য এবং চিত্র বিস্তারিত জানাচ্ছেন আরবে ইসলাম হিমু। কেউ জমি থেকে ধান কাটছেন, আবার কেউ ব্যস্ত মাড়াইয়ের কাজে। আমনের বাম্পার ফলনে এমন কর্মযজ্ঞ চলছে সুনামগঞ্জের কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর জেলায় আমনের ফলন হয়েছে বেশ ভালো, তাই তো কৃষকের মুখে তৃপ্তির হাসি। তবে ন্যায্য মূল্য পেলে উৎপাদন খরচ মিটিয়ে লাভবান হওয়ার আশা কৃষকদের। অন্য বছর থেকে এবার খুব মেঘ বৃষ্টি যথেষ্ট পরিমাণ হওয়ার কারণে ফলনও খুব ভালো ফলন হয়েছে অন্য বছর থেকে। এবারে বাম্পার ফসল হয়েছে, এই যে ধান প্রায় ২০-২৫ মণ ধরে ফসল হয়েছে। দাম যদি আরো বাড়ে তো কৃষক সকলের ভালো একটা উপকার হইব, তারা ক্ষেত্রের মাঝে খুব আগ্রহ হইব। মানে প্রায় ১১০০-১২০০ মতন চলের মুঠা ধান, আর চিকনটা ধরো আর একটু বাড়তি আছে ৫০ টাকা। দাম যদি আর একটু বাড়ে তো আরো ভালো হইব কি সুবিধা। এদিকে আমন আবাদে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। নতুন নতুন জাত আবাদ করার ফলে এবং সুষম মাত্রায় সার ব্যবহারের ফলে এবছর সুনামগঞ্জ জেলায় রূপামনের বাম্পার ফলন হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল ২,১৪,৯৬০ মেট্রিক টন চাল। আমরা আশা করছি আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে ২,০০০ মেট্রিক টন চাল বেশি পাওয়া যাবে। চলতি বছর সুনামগঞ্জে ৮৩,৪৯৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বিজয় দিবস উপলক্ষে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাকরাইল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শিবালয় উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল খায়ের। অফিসার, আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, আমাদের উপজেলা সুস্থ মানুষ হিসেবে নিজেকে গড়ে শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার।
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, মন্তব্য মির্জা ফখরুলের, সুনির্দিষ্ট সময় উল্লেখের আহ্বান। সাবেক আইজিপি মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু সহ 5 জনের প্রাণহানি, চাঁদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত। এশিয়ান নিউজ এ পর্যন্ত, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।